নমস্কার, স্বাগত জানাই আপনাদের টি টাইমে। সঙ্গে রয়েছি আমি সুজাতা। আজকের আমাদের আলোচনার বিষয় স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত আমাদের ভারতের যে অর্থনীতি রয়েছে, এই অর্থনীতির বড় চ্যালেঞ্জ কি? আমাদের ভারতীয় অর্থনীতির বড় চ্যালেঞ্জ হচ্ছে দারিদ্রতা। এবারে সেই দারিদ্রতা কাটিয়ে কিভাবে আমরা উঠতে পারবো? এই অর্থনীতির সাথে দারিদ্রতার কি সম্পর্ক রয়েছে? নানা প্রশ্ন ইতিমধ্যে আপনাদের মনে উঠতে পারে। শুরু থেকেই আমরা বিষয়টার দিকে নজর রাখব। আমাদের ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই বাণীটা ভারতের জন্যই প্রযোজ্য। আমাদের এই ভারতবর্ষে স্বাধীনতার প্রাককালের যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল, তার পাশাপাশি স্বাধীনতা লাভের পর যে অর্থনৈতিক ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে, তার সাথে কি সম্পর্ক রয়েছে? আমরা আমাদের অর্থনীতিকে যতটা মজবুত করতে পেরেছি, অর্থনীতি যতটুকু সবল হয়েছে, সুদৃঢ় হয়েছে, এই অর্থনীতির পাশাপাশি যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদের কাছে অর্থনীতির ফলাফলটুকু কতটুকু গিয়ে দাঁড়িয়েছে সেটাও আমরা আজকে জানব। প্রথমে আমরা নজর রাখব স্বাধীনতার প্রাককালে আমাদের ভারতের অর্থনীতির রূপরেখা কেমন ছিল। স্বাধীনতার প্রাককালে যখন ব্রিটিশরা আমাদের দেশে একেবারে ধাবা বসিয়েছিল, তখন ব্রিটিশ শাসন চলছিল। সেই ব্রিটিশ শাসনের সময় ভারতীয়রা একেবারে থমকে গিয়েছিল কিছুক্ষণের জন্যে, কিন্তু তারপরও অর্থনীতি থেমে থাকেনি। বিশেষ করে ব্রিটিশরা তাদের বাণিজ্যিক লাভের আশায় ভারতে প্রবেশ করেছিল, এবং ভারত এত একটা বিরাট বিশাল দেশ যে ভারতে সম্পদের কোনো অভাব ছিল না, সেটা হোক প্রাকৃতিক সম্পদ কিংবা মানব সম্পদ। এই সম্পদকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে এই সম্পদ থেকে লাভের মুখ দেখতে পারে ব্রিটিশরা, তার জন্যই কিন্তু ব্রিটিশরা দীর্ঘ বছর আমাদের দেশে তারা শাসন চালিয়েছে। তাদের লক্ষ্য ছিল ভারতবর্ষের সম্পত্তিকে কিভাবে লুট করে নিজের দেশে নিয়ে গিয়ে তারা তাদের অর্থনৈতিক দিক মজবুত করতে পারে। কিন্তু এত কিছুর পরও ততটাও তারা সফল হতে পারেনি। ঔপনিবেশিক শাসনকালে স্বল্প অর্থনীতির উন্নয়ন ঘটেছিল। যখন রাজা মোগলদের আমল ছিল, সেই সময় থেকে শুরু করে ধীরে ধীরে অর্থনীতি মজবুত হতে শুরু করেছিল। তখনকার কথা যদি আমরা বলি, তখন কৃষি ক্ষেত্রে মোট 85% এই অবদান ছিল। কেননা গ্রামীণ যে এলাকাগুলি ছিল 85%, এবং প্রত্যেক গ্রামীণ এলাকায় কৃষির উপর মানুষ বেশিরভাগ নির্ভর ছিল। কেননা কৃষিজাত পণ্য ব্যবহার করতে, কৃষিজাত পণ্য ফলাতে এতটাও পরিশ্রম বা অত্যাধুনিক প্রযুক্তির তখন কোনো প্রয়োজন ছিল না। তখনকার সহজলভ্যভাবে কৃষিজ ফসল উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিক দিক সবল হতে শুরু করেছিল। কৃষিক্ষেত্রের পাশাপাশি শিল্পক্ষেত্র, শিল্প মানেই হচ্ছে হস্ততাঁত শিল্প, তার পাশাপাশি পাট শিল্প। এই শিল্পগুলি ধীরে ধীরে তখন ভারতের বুকে নতুন করে সৃষ্টি হতে শুরু করেছিল। ভারতের দুটো রাজ্যে বিশেষ করে এই শিল্পক্ষেত্রের উন্নয়ন পরিলক্ষিত হয়। গুজরাট, যে গুজরাটের আমেদাবাদ শহরকে মূলত কাপড় কারখানা বলে পরিচিত ছিল তখনকার সময়। এই গুজরাটের পাশাপাশি মহারাষ্ট্রের নাসিক, পুনে সহ বিভিন্ন এলাকায় ছোট ছোট শিল্পক্ষেত্র গড়ে উঠেছিল, এবং এই শিল্পক্ষেত্রের উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক দিক সবল হতে শুরু করেছিল। তখনকার একটা বড় সাফল্য 1907 সালে টাটা আয়রন স্টিল কোম্পানি লিমিটেড অর্থাৎ টিসকো প্রতিষ্ঠিত হয়েছিল। এই টিসকো এত বড় একটা শৈল্পিক বিপ্লব ঘটিয়েছিল, যার দরুন এই টাটা ইস্পাত শিল্পের পাশাপাশি যারা সেখানকার সাধারণ মানুষরা রয়েছে তারা জীবিকার পথ খুঁজে পেয়েছিল। তার পাশাপাশি বিভিন্ন যে কাঁচামাল দ্রব্য, এগুলি রপ্তানি আমদানির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। অর্থাৎ অর্থনৈতিক দিক মজবুত করতে গেলে আমাদের অবশ্যই এই শিল্পকে ধরে রাখতে হবে। তার পরবর্তীতে বৈদেশিক বাণিজ্য অর্থাৎ আমদানি রপ্তানি শুরু হয়। আমাদের ভারত থেকে বিশেষ করে মশলা জাতীয় দ্রব্য, গোলমরিচ, যাকে কালো সোনা নামেও অভিহিত করা হয়, সেই গোলমরিচ
লক্ষ্য ছিল ইংরেজদের। এই গোলমরিচ থেকে শুরু করে বৈদেশিক বিভিন্ন বাণিজ্য চলতে শুরু করে। আমদানি রপ্তানি প্রত্যেক কিছু শুরু হয় এই বাণিজ্যকে কেন্দ্র করে। তার পাশাপাশি কাঁচা রেশম, পাট শিল্প, চিনি ইত্যাদি প্রভৃতি সামগ্রীগুলি তৈরি হতে শুরু করেছিল ভারতবর্ষে। এই অর্থনৈতিক দিক ধীরে ধীরে যখন সবল হতে শুরু করেছে, ঠিক তখনই জনসংখ্যার নিরীক্ষণ প্রয়োজন, এমনটাই মনে করেছিল ব্রিটিশরা। তাদের মতে যারা ভারতে বসবাস করছে তাদের প্রতি 10 বছর অন্তর অন্তর জনসংখ্যা নিরীক্ষণ করা হয়। সেই জনসংখ্যা নিরীক্ষণের পর যে রেজাল্টটা বা যে ফলাফলটা হাতে উঠে আসে, সেই ফলাফলটা কিন্তু এতটাও ভালো ছিল না। তখনের সময়ে জনসংখ্যা নিরীক্ষণের সময় দেখা যেত যে গড়ে মৃত্যুর হার হচ্ছে 400 জন এবং জন্মের হার 40 জন, এমনও কিন্তু সংখ্যা উঠে এসেছিল। অর্থাৎ তখনকার সময় মৃত্যুর হার অনেকটাই বেশি ছিল। তার কারণ হচ্ছে চিকিৎসা ব্যবস্থা তখন ততটা উন্নত ছিল না। গ্রামীণ এলাকায় বসবাসকারী বেশিরভাগ মানুষ চিকিৎসার অভাবে মারা যেতেন। তার পাশাপাশি সদ্যজাত যে শিশুরা রয়েছে, সেই শিশুদের মৃত্যুর হার আরও নাড়িয়ে দিয়েছিল সেই সময়টাকে। ধীরে ধীরে এই জনসংখ্যা নিরীক্ষণের পর যখন দেখা গেল যে কিভাবে এই সম্পদগুলি আদতেও বন্টন হচ্ছে কিনা, কেননা ব্রিটিশরা যখন আমাদের ভারতবর্ষে শাসন প্রক্রিয়া চালাচ্ছিল, ঠিক তখনই এই শাসনটা ধীরে ধীরে এতটাই ক্রূর হয়ে যাচ্ছিল যখন সাধারণ জনগণ তাদের নিজস্ব দাবি দাওয়া থেকে বঞ্চিত ছিল। তখনকার মানুষের জীবনের কাঠামো কেমন ছিল? যেহেতু চিকিৎসা বিজ্ঞান ততটা উন্নত ছিল না, সেক্ষেত্রে দুর্ভিক্ষ, মহামারী এগুলি গ্রাস করতে শুরু করে। বিশেষ করে 76-এর মনন্তরের যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষের ফলে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। তার পাশাপাশি বিভিন্ন রোগের কবলে পড়েও গ্রামীণ এলাকার মানুষ থেকে শুরু করে তখনকার ভারতীয়রা চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছিলেন। তখন দেখা গেল যে সম্পত্তির সৃষ্টি ততটা হচ্ছে না যতটা সেখানে প্রয়োজন। সমানভাবে সকল অংশের নাগরিকদের সেই সমান সংখ্যক সম্পদ বন্টিত হচ্ছে না। তার পরবর্তীতে যখন এই ব্রিটিশ শাসন সমাপ্ত হলো, দীর্ঘ 200 বছরের পরাধীনতা কাটিয়ে নতুন সূর্যোদয় ঘটল ভারতবর্ষে। 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করলো। তারপর থেকেই শুরু হলো নতুন নতুন পরিকল্পনা। বিশেষ করে 1950 সাল থেকে 1990 সাল, এই মোট 40টা বছর ভারতীয়দের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। নতুন নতুন পরিকল্পনা শুরু হতে থাকে যাতে করে দেশের অর্থনৈতিক ব্যবস্থা আরও উন্নত হতে পারে। শুরু হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল বিকাশ, আধুনিকীকরণ এবং তার পাশাপাশি আত্মনির্ভর এবং সাম্যতা। তখনকার দিনে বিকাশ মানে হচ্ছিল প্রবৃদ্ধি ঘটানো, সম্পদ কতটুকু আমরা সেখানে বৃহত্তর করতে পারি, শৈল্পিক বিপ্লব আমরা কতটুকু সেখানে বাড়াতে পারি, কৃষিক্ষেত্র থেকে শুরু করে সম্পত্তির প্রবৃদ্ধি বা বিকাশ ঘটানোই তখন মূল লক্ষ্য ছিল। তারপর আধুনিকীকরণ, অর্থাৎ কিভাবে কম খরচে কম সময়ে আধুনিক যন্ত্রপাতি সহ আধুনিক বিভিন্ন মেশিন ব্যবহারের মাধ্যমে এই বিভিন্ন শিল্পকে আরো দৃঢ় করা যায়, তার প্রতিক্রিয়া বা তার প্রভাব ধীরে ধীরে শুরু হতে থাকে। আত্মনির্ভর অর্থাৎ যারা সেই শিল্পের সাথে যুক্ত ছিলেন তাদেরকে আত্মনির্ভর হওয়া, অন্যান্য মানুষদের যাতে করে সেই জায়গায় নিয়ে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়টা নিয়েও ধীরে ধীরে এই বিষয়গুলি উঠে এসেছিল। সাম্যতা উঠে এসেছিল, যেখানে নাগরিকদের সমান অধিকার দেওয়ার কথা বলা হয়েছিল, যেখানে প্রত্যেক সম্পদ সমানভাবে নাগরিকদের বন্টিত হচ্ছে কিনা সেই বিষয়টাও দেখা যাচ্ছিল। তারপর থেকেই শুরু হয় এই শৈল্পিক বিপ্লব, বা আমরা যদি বলতে পারি অর্থনৈতিক দিক দিয়ে ভারতবর্ষ আরো দৃঢ় হতে শুরু করে। তখন একটা শব্দ যেটার সাথে আমরা বর্তমানে অতি পরিচিত আছি, সেটা হচ্ছে জিডিপি। এবারে আমরা জানবো যে জিডিপি মানে কি। জিডিপি হচ্ছে কোনো দেশের কোনো নির্দিষ্ট বছর অনুসারে, জিডিপির সংজ্ঞা যদি আমরা বলি তাহলে জিডিপির সংজ্ঞা অনুযায়ী আমরা দেখতে পাই কোনো নির্দিষ্ট বছরে কোনো নির্দিষ্ট দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থাটাকে আমরা জিডিপি হিসাবে চিনি। তখনকার অর্থনীতির সাথে যে শব্দটা ওতপ্রোতভাবে জড়িত ছিল সেটা হচ্ছে জিডিপি। এই জিডিপির 50% কৃষি ক্ষেত্র থেকে আসতো।
জিডিপি মানে কি? অবশ্যই প্রশ্ন আসতে পারে যে শব্দটার সাথে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখি যে অধিবেশন চলাকালীন সময়ে জিডিপি কতটুকু রয়েছে সেটা বুঝতে অবশ্যই কোনো নির্দিষ্ট বছরে কোনো দেশে উৎপাদিত দ্রব্য এবং সেবা কর্মের যে আর্থিক বাজার মূল্য রয়েছে তাই হচ্ছে ওই দেশের জিডিপি। এবারে সেই বিষয়টা যদি আমরা আরো সহজ সরলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে জিডিপি হচ্ছে একটা কেক। এবারে সেই কেকটা যতটুকু বৃদ্ধি হবে ততটুকুই কিন্তু সাধারণ মানুষ সেটা ভোগ করতে পারবে। অর্থাৎ প্রত্যেক দেশের নাগরিক বা প্রত্যেক দেশের সেখানে যারা কর্মীরা রয়েছেন তারা প্রত্যেক বছর চেষ্টা করেন তাদের উৎপাদিত দ্রব্য কতটুকু বাড়ানো যায়, তাহলে কিন্তু সেই কেকটাও ধীরে ধীরে বড় হতে থাকবে এবং ততটাই সাধারণ জনগণদের মধ্যে বেশিরভাগটাই বন্টন হতে পারবে। আধুনিক নতুন প্রযুক্তির মাধ্যমে আত্মনির্ভর হয় সকলের সাম্যতা বজায় রেখে, অর্থাৎ সম্পদের সমান বন্টন যাতে হয় সেই বিষয়টাকে দাঁড় করিয়েই কিন্তু অর্থনীতি তার উপর দাঁড়িয়ে রয়েছে। এবারে সেই অর্থনীতির দিকে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়েও বড় চ্যালেঞ্জ হচ্ছে দারিদ্রতা। এবারে প্রশ্ন, দারিদ্র কারা? কিভাবে আমরা জানবো, কিভাবে আমরা বুঝবো যে কারা দারিদ্র বা কারা দারিদ্রতার মধ্যে বসবাস করছেন? স্বভাবত সাধারণভাবে বলতে গেলে যাদের আর্থিক সম্পত্তির পরিমাণ কম তারাই দারিদ্র শ্রেণীতে বসবাস করে এবং এই দারিদ্রতার সাথে সমান্তরালভাবে কিছু বিষয় কিন্তু উঠে আসে, যেমন হচ্ছে শিক্ষার হার বা সাক্ষরতার হার কম থাকবে, অপুষ্টির শিকার হবে সেখানকার মানুষজন। দারিদ্রতা মানেই হচ্ছে কর্মসংস্থানের অভাব। কর্মসংস্থানের অভাবের ফলে মানুষ দারিদ্রতার দিকে আরো ঝুঁকে পড়ছে এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়েও স্বাধীনতার ৭৫ বছর পরেও এই দারিদ্রতা নিয়ে বাঁচতে হচ্ছে অনেককে এবং বর্তমানে বিশেষ করে এই দারিদ্রতা বড় চ্যালেঞ্জের মুখে এনে দাঁড় করিয়েছে সাধারণ সভ্য সমাজকে এবং আমাদের ভারতের অর্থনীতিকে। আমরা বিগত দিনে শুনেছিলাম গরিবি হটাও দেশ বাঁচাও। এবারে সেই গরিব শ্রেণীর লোকেদের এই যে দাবি দাওয়াগুলি রয়েছে সেই দাবি দাওয়াগুলি পূরণের জন্য অর্থনৈতিক দিক মজবুত তো হয়েছে নিশ্চয়ই। স্বাধীনতার ৭৫ বছর পর ভারতের অর্থনীতি নিশ্চয়ই মজবুত হয়েছে, কিন্তু তারপরও ভারতবর্ষের প্রায় ১ কোটির উপরে লোক প্রত্যেক দিন অনাহারে ভুগছে। তার জন্যই সাম্যতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সম্পদ যতটুকু তৈরি হচ্ছে সেই সম্পদ যাতে সঠিকভাবে বন্টন হয়। সহজভাবে যদি আমরা এই সম্পদ বা জনসংখ্যার কথা বলি, অর্থাৎ একদিকে যদি আমরা জনসংখ্যা রাখি অন্যদিকে সম্পদ রাখি, তাহলে এক বিজ্ঞানীর কথায় সম্পদ বাড়ে হচ্ছে যোগোত্তর প্রক্রিয়ায় এবং জনসংখ্যা বাড়ছে গুণোত্তর প্রক্রিয়ায়। অর্থাৎ আমরা যদি উদাহরণস্বরূপ দেখি তাহলে সম্পদ বাড়ে 2+2 আকারে এবং জনসংখ্যা যতটুকু বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধির হার হচ্ছে 2x2 হারে। অর্থাৎ গুণোত্তর প্রক্রিয়ায় বাড়ছে জনসংখ্যা এবং সম্পদ সে জায়গায় দাঁড়িয়ে বাড়ছে যোগোত্তর প্রক্রিয়ায়, যার দরুন এই যে বন্টন, সম্পদের বন্টন সঠিকভাবে হচ্ছে না। কর্মসংস্থান ততটা নেই যতটা হবার কথা ছিল। প্রত্যেক মানুষ দেখা যাচ্ছে বেকারত্বের সমস্যায় ভুগছে। এখনের পরিস্থিতিতে দাঁড়িয়েও বেকারত্ব, কর্মসংস্থানহীনতা এই সবগুলো বিষয় মিলিয়ে দারিদ্রতার সীমার নিচে বসবাসকারী মানুষদেরকে আরো দারিদ্রতর দিকে ঠেলে দিচ্ছে এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষরাও এবারে এই কর্মসংস্থানের অভাবে দারিদ্রতার দিকে হাঁটছে। এবারে তার থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদের কি করতে হবে? অবশ্যই কর্মসংস্থান বাড়াতে হবে। কর্মসংস্থান বাড়ালে সেখানে যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন তাদের কর্মসংস্থান হবে, জীবিকা নির্বাহের উপায় বাড়বে, সম্পত্তির পরিমাণ বাড়বে এবং সেই দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষজন হয়তোবা তার থেকে রেহাই পেতে পারেন। ভারতীয় অর্থনীতি মজবুত নিশ্চয়ই রয়েছে। প্রত্যেক বছরের জিডিপি গ্রোথ বৃদ্ধি পাচ্ছে, জিডিপি কমছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কর্মসংস্থান হওয়া অনেকটাই গুরুত্বপূর্ণ। কেননা যদি দারিদ্রতা দেশকে গ্রাস করে ফেলে তাহলে কিন্তু সাক্ষরতার হার অনেকটাই কমে যাবে, মৃত্যুর হার জন্মের হারের চেয়ে অনেকটাই কমবে। তার ফলে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে এবং জনসংখ্যা যত দ্রুত বৃদ্ধি পাবে ততই কিন্তু সম্পদের যে পরিমাণটা প্রত্যেকের ক্ষেত্রে সেই বন্টনের পরিমাণ কম হবে, মাথাপিছু আয়ের পরিমাণ কমবে। তারপরেই কিন্তু আরো বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আমাদেরকে। আজকের টি টাইমে আমরা
ভারতের অর্থনীতি নিয়ে, অর্থাৎ ভারতের অর্থনীতির সাথে দারিদ্রতার কি নিবিড় সম্পর্ক রয়েছে সেটা নিয়ে আপনাদের সামনে ছিলাম। অবশ্যই আমাদের টি টাইমে আপনাদের এই আপডেটগুলি আপনাদের অবশ্যই অনেক পছন্দের, তার জন্যেই চায়ের কাপ হাতে নিয়ে এই টি টাইম দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। আগামী দিন ঠিক একই সময় দেখা হচ্ছে নতুন আরেকটা বিষয় নিয়ে, ভারতের বিষয় নিয়ে অবশ্যই, এবং আপনাদের সাথে আলোচনায় থাকবো আমরা। আগামী দিন আবারও দেখা হবে টি টাইমে আমার সাথে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন, চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।